আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব সম্পদ সংক্রান্ত যতগুলো সাধারণ জাবেদা আছে সকল সাধারণ জাবেদা। তাহলে আমরা ভিডিওটি শুরু করে দেই। আমরা প্রথমেই ভিডিও শুরু করার আগে দুটো কথা বলে নিতে চাই। যেহেতু আমরা দেখব সম্পদ সংক্রান্ত, তার মানে আমরা যদি কোথাও সম্পদ দেখতে পাই, সম্পদ দেখতে পাই, এতে অ্যাসেট মানে সম্পদ, আমরা যদি কোথাও এই সম্পদ দেখতে পাই সেই সম্পদটাকে ডেবিট করব। আমরা যদি কোথাও সম্পদ কিনে আনা দেখতে পাই, আমরা একটা সম্পদ কিনে আনতেছি, তাহলে সেটাকে কী করব? ডেবিট করব। কি ডেবিট করব? সম্পদ হিসেবে ডেবিট করব, বা যে নাম থাকবে সেই নামে ডেবিট করব। তাহলে এতটুকু ইনফরমেশান আমি তোমাকে জাস্ট দিলাম যে যদি কোথাও সম্পদ ক্রয় করে আনা দেখো, এ মানে অ্যাসেট মানে যদি অ্যাসেট ক্রয় করে আনা দেখো, তার মানে ওই অ্যাসেটটাকে ডেবিট করবা। আর একটা কথা আমি এর আগের বহু ভিডিওতে বলেছিলাম, যদি কোথাও প্রদান বা পরিশোধ কথা দেখতে পারো, তাহলে সেটা ক্রেডিট করবা। কি ক্রেডিট করবা? নগদান হিসাব ক্রেডিট করবা। তাহলে আমি এখানে দুইটা কথা বুঝাইলাম। যদি কোথাও সম্পদ কিনে আনা বুঝায়, তাহলে তখন ওই সম্পদটাকে ডেবিট করবা, আর পরিশোধ বা প্রদান কথা লেখা থাকলে তাহলে নগদান হিসাবে ক্রেডিট করবা। ঠিক আছে? এই দুটো ইনফরমেশন যদি বুঝো তাহলে সকল জাবেদা পাবা। একটু দেখো, আমরা একটু দেখি। নগদে 4000 টাকার আসবাবপত্র ক্রয়, নগদে 4000 টাকার আসবাবপত্র ক্রয়, কি ক্রয় করছে? আসবাবপত্র ক্রয় করছে, এবং পরিবহন বাবদ 500 টাকা প্রদান। এবং পরিবহন, এই আসবাবপত্রটা নিয়ে আসার জন্য আমাদের পরিবহন ব্যবহার করা লাগছে, এই পরিবহন বাবদ 500 টাকা প্রদান করা লাগছে। তাহলে এই যে আমি বলেছিলাম, যদি কোথাও স্থায়ী সম্পদ বা অ্যাসেট যদি দেখো, এই আসবাবপত্রটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, এটা কিন্তু আমাদের ব্যয় না। এই দেখেন, ক্রয় করছে, কি ক্রয় করছে? আসবাবপত্র ক্রয় করছে। এখন আপনার মনে একটা সমস্যা বাঁধবে, স্যার আপনি শিখিয়েছিলেন যদি কোথাও ক্রয় কথা দেখেন তাহলে ক্রয় হিসেবে ডেবিট করবেন, এটা শিখিয়েছিলাম, কিন্তু এখানে এসে বলতেছেন যে আসবাবপত্র ডেবিট করবেন। এবার ইনফরমেশান আমি প্রথম ক্লাসে এটা দিয়েছি, যদি স্থায়ী সম্পদ ক্রয় করে, স্থায়ী সম্পদগুলো কি কি? এসি ক্রয়, টিভি ক্রয়, আসবাবপত্র ক্রয়, কলকবজা ক্রয়, এরকম বড় বড় যেগুলো অ্যামাউন্টে সেগুলা। তাহলে সেটা যদি হয় তাহলে সেটা কী হবে বলেন তো? তাহলে আমাদের সেই সম্পদটাকে ডেবিট করতে হবে। তাহলে কয়েকটা উদাহরণ করেন, তাহলেই বুঝে যাবেন। কি ক্রয় করছে? আসবাবপত্র ক্রয় করছে। যেহেতু আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র ক্রয়টা সম্পদ না? আমি বলেছিলাম যদি সেটা অ্যাসেট হয়, সম্পদ হয়, তাহলে ওই সম্পদের নামেই ডেবিট করতে হবে। তাহলে এই কারণে আমরা এখানে ক্রয় হিসাবে ডেবিট না করে কি লিখলাম? আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাবে ডেবিট করলাম। ঠিক আছে? এখন ক্রেডিট কি করব? বলেছিলাম যদি প্রদান বা পরিশোধ কথা থাকে তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর আমাদের একটা কমন সেন্স খাটাতে হবে। আমরা যখন একটা ধরে নাও আসবাবপত্র কিনে নিয়ে আসতেছি, যখন আমরা একটা আসবাবপত্র কিনে নিয়ে আসবো, এতটুকু বলেন তো, আসবাবপত্রটাকে আমরা ফ্রিতেই নিয়ে আসবো নাকি টাকা দিব এর পরিবর্তে? দেখেন এখানে 40,000 টাকা, এখানে কি 4,000 টাকার আসবাবপত্র এবং 5,000 টাকা পরিবহন খরচ দিছে। তাহলে এই 4,500 টাকা আমাদের অবশ্যই পরিশোধ করা লাগছে। যেহেতু 4,500 টাকা আমাদেরকে দেওয়া লাগছে, তার মানে এই 4,500 টাকা আমাদের নগদ অর্থ চলে গেছে। যেহেতু নগদ অর্থ চলে গেছে, এই কারণে নগদান হিসাব ক্রেডিট। আমি দুইভাবে বোঝানোর চেষ্টা করছি, নগদান হিসাব ক্রেডিট। আমি কি বলেছি বলেন তো? বলেছি আপনি যখন একটা আসবাবপত্র ক্রয় করে আনবেন, ওই আসবাবপত্রটা ডেবিট হবে। আবার আসবাবপত্র ক্রয় করে আনলেন, এর পরিবর্তে আপনি কি দেবেন? টাকা দিবেন। যেহেতু টাকা দিবেন, সেইটা ক্রেডিট করে দিবেন, নগদান হিসাব ক্রেডিট। এখন কত টাকা করে বসাবেন? আসবাবপত্র ক্রয় করছেন 4,000 টাকা এবং পরিবহন খরচ হয়েছে কত? 500 টাকা। তাহলে এই পরিবহন খরচটা কিসের খরচ? আসবাবপত্রের খরচ। এই কারণে এই আসবাবপত্রের সাথেই যোগ হবে। তাহলে 4,000 আর 500 কত হয়? 4500 টাকা। তাহলে এখানে আপনি লিখবেন 4500, এখানে লিখবেন 4500। বুঝতে পারলেন? তাহলে প্রথমটা আশা রাখতেছি আপনারা বুঝতে পারছেন। এখন দ্বিতীয়টা দেখেন, 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করে, এখানে দেখেন আবারও কিন্তু ক্রয় করছে। কি ক্রয় করছে? যন্ত্রপাতি। যন্ত্রপাতিটা আমাদের কি? স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি ক্রয় করে চেক প্রদান, কি প্রদান করছে? এই যে প্রদান করছে, কি প্রদান করছে? চেক প্রদান করছে। তাহলে আমি বলেছিলাম ক্রয় থাকলে ক্রয় হিসাব ডেবিট, কিন্তু এখানে আমরা যে ক্রয় হিসাব ডেবিট করতে পারছি না। কেন পারছি না? কারণ এই যে এখানে দেখেন যন্ত্রপাতি কথা আছে, যেহেতু যন্ত্রপাতি কথা লেখা আছে, এই কারণে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করতে হবে। কেন যন্ত্রপাতি হিসাবে ডেবিট? আমি প্রথম ক্লাসের শুরুতেই বলেছি, সম্পদের নাম থাকলে সেই সম্পদটা ডেবিট হবে।
বুঝতে পারলেন? তাহলে আমাদেরকে এখানে আসবাবপত্রটা এখন মুছে দিয়ে দ্বিতীয়তে কিসে যন্ত্রপাতি, তাহলে এখানে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, সুন্দর মতো তোমরা যন্ত্রপাতি লিখবা। যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, কত হবে বলেন তো? 5,000 টাকার যন্ত্রপাতি। তাহলে এখানে কত লিখবা তোমরা? 5,000 টাকা লিখবা। ঠিক আছে, 5,000 টাকা লিখবা। এবং ক্রেডিট কি করবা? ক্রেডিট করবা এই যে প্রদান করেছে, কি প্রদান করেছে? এই যে চেক প্রদান করেছে। আমি বলেছিলাম প্রদান কথা থাকলে নগদান হিসাব ক্রেডিট হয়। এবার একটু এখানে দেখেন, প্রদান করছে নগদান হিসাব ক্রেডিট করবেন তখনই করবেন যখন এর সামনে চেক কথা লেখা না থাকবে বা অন্য কোনো কোর্সের কথা লেখা না থাকবে। যদি কোনো কিছু লেখা বলা না থাকে তখন নগদান হিসাব ক্রেডিট হয়। যেহেতু দেখেন এর সামনে চেকের কথা বলা আছে, এই কারণে আমরা নগদান হিসাবের পরিবর্তে ব্যাংক হিসাব লিখব। ব্যাংক হিসাব ক্রেডিট করব। কত টাকা? ওই 5,000 টাকায় করব। ঠিক আছে, টাকাগুলো তোমরা বসাই নিবা। জাবেদা বুঝছো? পরেরটা এবার আসো। 20,000 টাকার একটি সম্পদ ইজারা গ্রহণ করা হলো। একটু মনোযোগ দাও। একটা কি গ্রহণ করছে বলেন তো? সম্পদ ইজারা। কি গ্রহণ করছে? সম্পদ ইজারা। এখন এই যে ইজারা সম্পদটাই কিন্তু এক প্রকার সম্পদ। তার মানে ইজারা সম্পদটাই যেহেতু সম্পদ, সেটাই আপনি গ্রহণ করছেন। তার মানে ইজারা সম্পদটাই কি একটা স্থায়ী সম্পদ। তাহলে আপনি এখানে ইজারা সম্পদ লেখেন। ইজারা সম্পদ হিসাব ডেবিট। কত টাকা? ইজারা সম্পদ হিসাবে কত আছে? 20,000 টাকা। তাহলে আমরা এখানে 20 লিখে দেব। বুঝতে পারলেন? এখন ক্রেডিট কি হবে? ইজারা সম্পত্তি আপনি গ্রহণ করছেন, এর বিনিময়ে কি এমনিই নিছেন? আপনি ধরে নেন একটা সম্পদ নিলেন, এই সম্পদটাকে আপনি ফ্রিতে নেবেন না, এর পরিবর্তে আপনি অবশ্যই টাকা দিবেন। যেহেতু টাকা দিবেন, কত টাকা দিয়েছেন? এই যে 20,000 টাকা দিয়েছেন। তার মানে এখানে অবশ্যই 20,000 টাকা দিতে হবে নগদে। নগদান হিসাবে ক্রেডিট কত হবে? কত? 20,000 টাকা। কেন বলেন তো? আপনি গ্রহণ করছেন, কি গ্রহণ করছেন বলেন তো? টাকা গ্রহণ করছেন না সম্পদ গ্রহণ করছেন? এই যে সম্পদটা গ্রহণ করছেন, এই কারণে আমরা ইজারা সম্পদ ডেবিট লিখলাম। ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে ওইটায় যেটা আমরা দিয়েছি। এই ইজারা সম্পদ গ্রহণ করার বিপরীতে আমরা কি দিয়েছি? এই 20,000 টাকা দিয়েছি। এই জন্য এই 20,000 টাকা আমরা দিয়ে প্রদান করতে হবে নগদে। এখানে দেখেন লেখা নাই যে এখানে প্রদান বা পরিশোধ করা হয়েছে 20,000। আমাদেরকে কিন্তু এটা অটোমেটিক বুঝে নিতে হয়েছে। তাহলে আমরা এই এতদিন ভিডিও দেখে আসার পর বা এতগুলো ভিডিও দেখে আসার পর আমরা এতটুকু বুঝলাম যে অনেক সময় এটা হিডেনও থাকতে পারে। এগুলোর বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। তার আগে আমরা দেখি 80,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয়। 80,000 টাকা মূল্যের একটি কী ক্রয়? মেশিন ক্রয়। 80,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় আমদানি করা হলো, মানে 80,000 টাকা মূল্যের একটি মেশিন আমদানি করা হয়েছে এবং আমদানি শুল্ক দিছে কত? আমদানি শুল্ক প্রদান করা হলো 10,000 টাকা। তার মানে আপনি একটা মেশিন ক্রয় করে নিয়ে আসছেন 80,000 টাকা দিয়ে এবং আমদানি শুল্ক দিয়েছেন কত? 10,000 টাকা। তাহলে আমি এই প্রথমটাতেই বলেছিলাম যে আপনি যদি স্থায়ী সম্পদ ক্রয় করেন, তার পরিবহন ভাড়া যত প্রকার তার খরচ আছে, সকল খরচ ওই স্থায়ী সম্পদের সাথে যোগ হয়। এগুলো বিষয়ে আমরা অন্য ভিডিওতে দেখব। এতটুকু মাথায় রাখো, যদি একটা স্থায়ী সম্পদ ক্রয় করে আনে, তার সাথে কি হয়? সকল প্রকার ব্যয়গুলো যোগ হয়। ঠিক আছে, সংস্থাপন ব্যয় বলেন, আমদানি শুল্ক বলেন, সবগুলো তার সঙ্গে যোগ হবে। ঠিক আছে, ওকে। তাহলে বলেন তো এই 80,000 আর 10,000, 90,000। তাহলে মেশিনের মূল্য দাঁড়াবে কত? 90,000। তাহলে আমরা লিখব কি? মেশিন হিসাব। আর মেশিন মানে কি বলেন তো? আমরা কিন্তু এখানে মেশিন হিসাব লিখতে পাবো না, লিখতে হবে কল কবজা হিসাব। কল কবজা হিসাব। এবং কি ক্রেডিট করতে হবে? যেহেতু দেখেন আমদানি শুল্ক প্রদান করছে, যেহেতু প্রদান করে দিয়েছে, প্রদান করলে আমাদের কি হয়? নগদান হিসেবে আমরা জানি ক্রেডিট হয়। কিন্তু বিশেষ করে এই যে মেশিন ক্রয় করার ক্ষেত্রে, এই মেশিন ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে ব্যাংক হিসাবে ক্রেডিট করতে হবে। কি হিসাবে? ব্যাংক হিসাবে। ব্যাংক হিসাবে ক্রেডিট করতে হবে। ব্যাংক হিসাবে ক্রেডিট করতে হবে। তাহলে এতটুকু আমি বললাম যে যদি আপনি স্থায়ী সম্পদ ক্রয় করেন সেটা ডেবিট। যেহেতু আমরা কল কবজা ক্রয় করছি, আর যে মেশিন ক্রয় করছি, এখানে মেশিন হিসাবে ডেবিট করব। এখন আপনি যদি মেশিন হিসাবেই ডেবিট করেন, খুব যদি টিচার আশা রাখছে ভুল দেবে না, তবে এই মেশিনটাকে কল কবজা হিসাবে ধরা হয়। ঠিক আছে, তবে আপনি মেশিন হিসাবেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই যে একটু একটু সমস্যা থাকেই, খুব যদি খারাপ টিচার হয় তখন কেটে দেবে। তাহলে আমরা মেশিনের পরিবর্তে কল কবজা হিসাব লিখলাম। এবং ক্রেডিট কি করব? এই যে মেশিনের টাকাটা আমরা কিভাবে দিছি? আমাদেরকে মেশিনের টাকা সাধারণত ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু
এখানে তুমি যদি নগদও লিখো কোনো সমস্যা নেই, তুমি এখানে নগদান হিসাবে ক্রেডিট করে দিতে পাবা, কোনো সমস্যা নেই, তুমি নগদান হিসেবেও দিতে পাবা। তবে এতটুকু মাথায় রাখো যে মেশিনের টাকাগুলো ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, তাহলে ব্যাংক হিসাবে আমরা এই কারণে ক্রেডিট করে দিলাম। তাহলে মোদ্দা কথা দাঁড়াইলে মেশিন ক্রয় করলে কলকবজার ডেবিট হবে এবং ক্রেডিট কি হবে, মেশিনের টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, ব্যাংক ক্রেডিট। পরেরটা আসো, আলমারি ক্রয় 10,000 টাকা, আলমারি ক্রয় 10,000 টাকা এবং সোফা সেট ক্রয় 10,000 টাকা, আলমারি ক্রয় 10,000 এবং সোফা সেট ক্রয় 10,000। তাহলে আমরা এই যে আলমারি ক্রয়, সোফা সেট ক্রয়, আলমারি ক্রয়, সোফা সেট ক্রয়, এগুলো কি বলেন তো? এগুলো হলো আসবাবপত্র। আলমারি ক্রয়, সোফা সেট ক্রয়, এগুলো কি আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাবে ডেবিট, জয় টাকা আছে অত টাকা করবা। আলমারি এবং সোফা সেট এই দুইটাই হলো আসবাবপত্র। তাহলে 10,000 10,000 20,000, তাহলে এখানে আমরা 20,000 টাকা ডেবিট করলাম। ক্রেডিট কি করব? তাহলে এগুলো বলেন তো আমরা কীভাবে টাকাটা পরিশোধ করছি? টাকাটা আমরা এখানে কিছুই বলা নেই, তার মানে আমরা এই টাকাটা পরিশোধ করছি নগদে, নগদান হিসাব ক্রেডিট 20,000। তাহলে আমরা এখানে কি করলাম? কিছুই করিনি। আলমারি এবং সোফা সেট এগুলোকে বলা হয় আসবাবপত্র। যেহেতু এগুলোকে আমরা আসবাবপত্র বলি, সেই কারণে আমরা আসবাবপত্র হিসাবে ডেবিট করেছি। ক্রেডিট কি করব? এখানে যেহেতু কোনো কিছু বলার নেই, সেই কারণে আমরা নগদান হিসাব ক্রেডিট করে দেব। ঠিক আছে, ঠিক আছে। এবার আসেন, 60,000 টাকা এসি ক্রয় এবং সংস্থাপন ব্যয় বাবদ 5,000 টাকা ব্যয় হলো। তাহলে 60,000 টাকার কী করছে? এসি ক্রয় করছে এবং সংস্থাপন ব্যয় কত? 5,000 টাকা। আমি বলেছিলাম আপনি যদি স্থায়ী সম্পদ ক্রয় করেন, তার সাথে তার সংস্থাপন ব্যয় বলেন, আমদানি শুল্ক বলেন, পরিবহন খরচ বলেন, তার সাথে যে আনুষঙ্গিক খরচ আছে সেই খরচগুলো যোগ হয়। তার মানে এসি আছে 60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 5,000 টাকা। তাহলে হবে কত বলেন তো? এসির মূল্য 65,000 টাকা। আর এই এসি, তাহলে এসিটা হলো একটা আমাদের স্থায়ী সম্পদ। তাহলে এখানে কিন্তু আমরা এসি লিখতে পাবো না, এখানে কিন্তু আমরা এসি লিখতে পাবো না, এখানে আমাদের লিখতে হবে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। ঠিক আছে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। কেন বলেন তো অফিস সরঞ্জাম হিসেবে আমরা ডেবিট করলাম? কারণ আমাদের এই এসিটা আমাদের অফিসের জন্য কিনেছি, যেহেতু এটা অফিসের জন্য কিনেছি, এই কারণে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। কত টাকা করবো বলেন তো? 65,000 টাকা। ঠিক আছে, 65,000 টাকা। তাহলে এই যে এই টাকাটা আমরা কিভাবে দিছি, কিছু বলা আছে? নাই। তাহলে আমাদের নগদান হিসাব ক্রেডিট হবে 65,000 টাকা, 65,000 টাকা। তাহলে আমি দুইটা ইনফরমেশন দিয়েছি। স্থায়ী সম্পদ ক্রয় করলে সেই স্থায়ী সম্পদের নাম হবে, যেহেতু এসি ক্রয় করছে এসি হিসাব হইতো, কিন্তু এসিটা কার সাথে যায়? অফিস সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত, এই কারণে আমরা অফিস সরঞ্জাম লিখলাম। ক্রেডিট কি হবে? দেখেন এখানে কোনো কিছু বলা আছে? নাই। তার মানে আমরা কি করব? নগদান হিসাব ক্রেডিট করে দেবো। তার মানে 65,000 আমরা ক্রেডিট করে দিলাম। পরেরটা দেখেন, পরেরটা আমরা এখানে দেখতে পাচ্ছি 30,000 টাকার ফ্রিজ ক্রয় এবং ভ্যান ভাড়া প্রদান করা হলো 6,600 টাকা। তার মানে আপনি ফ্রিজ ক্রয় করেছেন কত টাকা? 30,000, এবং এই যে ভ্যান ভাড়া দিচ্ছেন, ভ্যান ভাড়া দিচ্ছেন কত টাকা? 600 টাকার। তার মানে এই যে ভ্যান ভাড়াটা কার সাথে অন্তর্ভুক্ত বলেন তো? এই ফ্রিজের সাথে অন্তর্ভুক্ত হবে না? তো 30,000 আর 6,000 হবে 36,000। তাহলে এবার বলেন তো এই ফ্রিজটা কিসে অন্তর্ভুক্ত? এই ফ্রিজটাও হলো আমাদের অফিস সরঞ্জামে অন্তর্ভুক্ত। আপনি চাইলেই লিখতে পাবেন না ফ্রিজ হিসাব ডেবিট, তবে আপনার যদি একাউন্টটা মনে না থাকে সেক্ষেত্রে লিখে দিয়ে আসবেন পরীক্ষার হলে, তবে আপনি মনে রাখার চেষ্টা করবেন। তার মানে এই ফ্রিজটা কিসে অন্তর্ভুক্ত? অফিস সরঞ্জামে অন্তর্ভুক্ত। তাহলে লিখতে হবে 30,600, এখানে লিখতে হবে কত ডেবিটে? 30,600। ঠিক আছে, 30,600। তাহলে এই টাকাটা আমরা দিছি কিভাবে? কোনো কিছু বলা আছে? নাই। তার মানে আমরা কি করব? নগদান হিসাব ক্রেডিট করব 3600। ঠিক আছে, তার মানে আমরা যেটা করলাম 30,000 টাকার ফ্রিজ ক্রয় করছে এবং ভ্যান ভাড়া প্রদান করছে। তার মানে এই ভ্যান ভাড়াটা কিসে অন্তর্ভুক্ত? ফ্রিজে অন্তর্ভুক্ত। এই কারণে আমরা ফ্রিজের সাথে এই টাকাটা যোগ করলাম, কারণ এটা আনুষঙ্গিক খরচ। তাহলে আমাদের হলো কত? 30,000 আর 6,000 36,000। তাহলে এই 36,000 টাকা আমাদের ফ্রিজ হিসাবে ডেবিট করতে হবে। আমাদের ফ্রিজ লিখতে পাবো না, ফ্রিজের পরিবর্তে অফিস সরঞ্জাম। ক্রেডিট কী করব? নগদান হিসাব। এবার পরেরটা আসেন, পরেরটা দেখেন, অফিস সাজানোর জন্য, এই যে অফিস সাজাবেন তার জন্য চেকের মাধ্যমে, কিসের মাধ্যমে? এই যে চেকের মাধ্যমে শেয়ার ক্রয়, চেকের মাধ্যমে কি ক্রয় করছে? শেয়ার ক্রয় করছে। চেকের মাধ্যমে শেয়ার ক্রয় করছে 2,000 টাকা এবং টেবিল ক্রয় করছে 4,000 টাকা, টেবিল ক্রয় করছে 4,000 এবং ফাইল ক্যাবিনেট ক্রয় করছে 2,000 টাকা। কিন্তু এদের পরিবহন খরচ হয়েছে আবার 500 টাকা, যা নগদে পরিশোধ করছে। হ্যাঁ, এই 500 টাকা কীভাবে দিছে? নগদে পরিশোধ করছে। বিষয়টা এটা,
আপনি অফিস সাজাবেন, সেই অফিসটা সাজানোর জন্য চেকের মাধ্যমে কিছু জিনিস ক্রয় করছেন। কি চেয়ার ক্রয় করছেন 2000 টাকা, টেবিল 4000 টাকা, ফাইল ক্যাবিনেট সাজাবেন এই জন্য 2000 টাকা। তার মানে এই যে সবগুলো আপনি দিছেন কীভাবে টাকা, চেকের মাধ্যমে দিছেন। তাহলে সবগুলো যেহেতু আপনি চেকের মাধ্যমে দিছেন, তাহলে এইখানে যে পরিবহন খরচ আছে এই পরিবহন খরচটা কীভাবে দিছেন, নগদে পরিশোধ করছেন। তাহলে এবার মধ্য কথা কী দাঁড়াচ্ছে, মূল কথা কি, মূল কথাটা হলো এখানে যে যে চেয়ার আছে, টেবিল আছে এবং ফাইল ক্যাবিনেট, এগুলো হলো সম্পদ। কি এগুলো হলো সম্পদ। এগুলো কি সম্পদ, এগুলো হলো আসবাবপত্র। এগুলো কি বলেন তো, আসবাবপত্র। এগুলো সবগুলো আসবাবপত্রের মধ্যে যায়, এগুলো মনে রাখতে হবে যে চেয়ার টেবিল এগুলো আসবাবপত্রের মধ্যে যায়। যেহেতু আসবাবপত্রের মধ্যে, তাহলে আসবাবপত্র হিসেবে ডেবিট করলাম। টাকা কত দেবো বলেন তো, সবগুলো টাকা যোগ করবেন, 2000, 4000, 6000 এবং এখানে 2000, 8000, এখানে 2000, 8000 এবং এই যে পরিবহন খরচ 500, 8500। তাহলে এখানে আসবে কত, 8500। ক্রেডিট কত হবে, ক্রেডিট দেখেন নগদে পরিশোধ করছে 500 টাকা, মানে যে পরিবহন খরচটা নগদে পরিশোধ করছে, তার মানে নগদান হিসেব ক্রেডিট হবে 500। এবং চেকের মাধ্যমে যেহেতু এখানে দিয়েছিল এই কারণে ব্যাংক হিসাব হবে কত বলেন তো, 500 আর 8000, ক্রেডিট হবে 8000। আমি আবারও বুঝাই দেই, দেখেন সামারি একদম বলে দিচ্ছি। আপনি অফিস সাজাবেন, তার জন্য চেয়ার কিনছেন, টেবিল কিনছেন এবং আসবাবপত্র কিনছেন, যাই কেনেন না কেন সেগুলোকে আমাদের আসবাবপত্র বলে। তাহলে আমরা লিখলাম আসবাবপত্র হিসেব ডেবিট। আপনি যেটাই কিনছেন সবগুলোর টাকায় একসাথে যোগ করে আমরা আসবাবপত্রের নামে লিখব। কিন্তু ওই যে আনুষঙ্গিক খরচ আছে পরিবহন খরচ, ওই 8000-এর সাথে আমরা 500 যোগ করছি, তার মানে 8500 আসছে ডেবিট হিসাবে। এখন দেখেন এই 8500 টাকা আপনি দিয়েছেন কিভাবে, এই যে চেকের মাধ্যমে দিয়েছেন আপনি 8000 টাকা, আর পরিবহন খরচ নগদে দিয়েছেন 500 টাকা। যেহেতু পরিবহন খরচটা নগদে দিয়েছেন এই কারণে নগদান হিসেবে 500 টাকা ক্রেডিট, এবং এই যে চেকের মাধ্যমে দিয়েছিলেন এইখানে চেকের মাধ্যমে 8000 টাকা ক্রেডিট। এই যে 8500, এই যে 8500। আশা রাখতেছি আপনারা বুঝতে পেরেছেন। মানে মূল কথা হচ্ছে যদি আপনি সম্পদটা দেখে যান, সেই সম্পদের নাম লিখবেন। যদি নাও চেনেন যে এটার মধ্যে অমুকের ভেতর ঢুকে, যদি নাও চিনেন আপনি যেটা লেখা আছে সেটাই পরীক্ষার হলে লিখিয়ে দিয়ে আসবেন যদি মনে না থাকে, ঠিক আছে? আর মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমরা ওই সম্পদটাকে ডেবিট করব এবং ক্রেডিট কি করব, টাকাটা দিয়ে দেবো, সেই টাকাটাকে ক্রেডিট করে দেবো। সো আশা রাখতেছি আমরা বুঝতে পেরেছি। এই বিষয়ে আমরা এর পরের ভিডিওগুলোতে আরও বিস্তারিত জানতে পাবো। সো সিকোয়েন্স মেনটেন করে ভিডিও দেখতে হবে, একটা দেখে আর একটা না দেখে আর একটা দেখলে কিন্তু বুঝবা না। সো তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।